আসসালামু আলাইকুম। আমি মরিয়ম জলি, খিলগাঁও আইডিয়াল কলেজ অনলাইন ক্লাস থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। পড়াশোনা চলছে তো? আলহামদুলিল্লাহ, আশা করি চলছে। আজকে আমরা অর্থনৈতিক প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। আজকে আমরা অর্থনৈতিক প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। আজ তৃতীয় অধ্যায় শিরোনাম হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। শিরোনাম হচ্ছে কি? উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। ঠিক আছে? উৎপাদন কি? উৎপাদন হচ্ছে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, তাই না? উৎপাদন হচ্ছে কোনো কিছু সৃষ্টি করা, কিন্তু অর্থনীতিতে উৎপাদন কথাটা কিন্তু ব্যাপক। এখানে মানুষ নতুন কিছু সৃষ্টি করতে পারে না, বলছে সে শুধু প্রকৃতি প্রদত্ত দ্রব্যের রূপ এবং অবস্থার পরিবর্তন বা স্থানান্তরের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। এটাই অর্থনীতিতে উৎপাদন। তাহলে কি বললাম? যে উৎপাদন, সাধারণত উৎপাদন হচ্ছে সৃষ্টি করা, কিন্তু হচ্ছে অর্থনীতির ভাষাটা হচ্ছে কি, মানুষ হচ্ছে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আল্লাহ প্রদত্ত যা কিছু আছে সবকিছু এগুলো ব্যবহার করে তার রূপ এবং অবস্থার পরিবর্তন করে তার উপযোগ সৃষ্টি করতে পারে। উপযোগটা গত ক্লাসে বলেছিলাম না, উপযোগ হচ্ছে কোনো একটা বিশেষ জিনিসের হচ্ছে অভাব পূরণ করার ক্ষমতা, সেটাই হচ্ছে সেই দ্রব্যের উপযোগ। তাহলে মানুষ কি করতে পারে? কোনো একটি দ্রব্যের উপযোগ সৃষ্টি করতে পারে, সেটাই হচ্ছে উৎপাদন। এখানে উৎপাদন হলো এরূপ একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃত প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে। মানে এটাকে ঘষা মাজা করে, এটা রূপ পরিবর্তন করে, তারপরে এটাকে কি করে, এটাকে যেন ব্যবহার করা যায় সেই উপযোগী করে তোলে, সেটাই হচ্ছে উৎপাদন। যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায়, তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টিকে বোঝায়। যদি ভোগটা উপযোগে কি হয়, ব্যবহার করা বোঝায়। আগেই বলেছি যে এটা উপযোগটা কি, অভাব পূরণের ক্ষমতা কোনো একটি দ্রব্যের। তাহলে ভোগটা যদি উপযোগ ব্যবহার হয়, তাহলে উৎপাদনটা হচ্ছে সেই উপযোগটাকে সৃষ্টি করা, সেই উপযোগটাকে সৃষ্টি করা। তাহলে উৎপাদনের সেই যে উৎপাদন হবে, সেই উৎপাদনে হচ্ছে উপাদান হচ্ছে চারটি। উৎপাদনের উপাদান কয়টি? উৎপাদনের উপাদান হচ্ছে চারটি। একটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখানে কাউকে তুমি যদি ফেলে রাখো, তাহলে কিন্তু কি হবে না, উৎপাদন হবে না। তোমার যদি ভূমি থাকে, শ্রম থাকে, কিন্তু মূলধন আর সংগঠন না থাকে, তাহলে কি হবে না, তাহলে উৎপাদন সম্ভব হবে না। আবার ধরো তোমার ভূমি আছে, শ্রম আছে, তোমার মূলধন আছে, কিন্তু তুমি উৎপাদন করতে পারছো না। কেননা সেখানে সংগঠন নেই, কারণ তোমার সেই জিনিসগুলো নিয়ে কে কাজ করবে? কাউকে তো কাজ করতে হবে, কোনো একজন উদ্যোক্তা লাগবে। সেই উদ্যোক্তা হচ্ছে তার কাজ পরিচালনা করবে, সেটা মনিটরিং করবে, সবকিছু করার পরেই তো তোমার উৎপাদন হবে, তাই না? তাহলে হচ্ছে এই চারটা উপাদানে একটা উৎপাদনকেও ফেলে দেওয়া যাবে না। একটা উপাদানও যদি ফেলে দেওয়া হয়, তাহলে উৎপাদন হবে না। তাহলে চারটা উপাদান কি কি? একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে ভূমি, তারপরে শ্রম, তারপরে হচ্ছে মূলধন, তারপরে হচ্ছে কি, সংগঠন। এখন আমরা এগুলো নিয়ে একটু কথা বলি যে ভূমিটা কি জায়গা, তাই না? তাহলে হচ্ছে কি, সাধারণত ভূমি হচ্ছে মাটি, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃত প্রদত্ত যেসব বস্তুকে বোঝায়, সেগুলো হচ্ছে মানুষের মালিকানা এবং নিয়ন্ত্রণাধীনে এসে অর্থ উপার্জনে সহায়তা করে। তার মানে কি, আমাদের যে মাটি সেটা পড়ে আছে, সেটাই হচ্ছে সাধারণ অর্থে আমাদের ভূমি। কিন্তু এটা যদি অর্থনীতির ভাষায় ভূমি বলা হয়, তাহলে সেই ভূমি থেকে কি হতে হবে, উপার্জন আসতে হবে। তাহলে হচ্ছে সেটা উৎপাদনে ভূমিটাকে, সেই উপাদানটাকে তখন ভূমি বলা হবে। বলছে ভূমি বলতে জমিতে ও পানিতে আলো বাতাসের পরিব্যাপ্ত এবং সে পদার্থ শক্তিকে বোঝায়, যা প্রকৃত মানুষের সাহায্যে অবদানে দান করেছে। বলছে যে ভূমিতে, যে আগেই বলেছি কথাটা, যে ভূমি থেকে যদি আমাদের কি হয়, আয় আসে এবং সেটা যদি উপার্জনক্ষম হয় সেই ভূমি, সেই জায়গাটা, তাহলে সেটা সেখানে অর্থনীতির ভাষায় ভূমি। তাহলে ভূমি হচ্ছে প্রকৃতির দান, ভূমি হচ্ছে প্রকৃতির দান।
মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না। মাটির উর্বরতা শক্তি, সূর্যালোক এবং বৃষ্টিপাত, আবহাওয়া হচ্ছে এগুলো হচ্ছে ভূমির আওতাভুক্ত। মানুষ হচ্ছে ভূমি সৃষ্টি করতে পারে না, কিন্তু সেই ভূমিটা কেন হচ্ছে মানুষের কাছে ওইটার মূল্যটা বিভিন্ন হতে পারে। তার উর্বরতা শক্তির কারণে হতে পারে, সেখানে সূর্যের আলো অনেক বেশি পড়ে, সেখানে হচ্ছে কি হচ্ছে, সেখানে চাষ করলে সবজি বেশি হচ্ছে, উৎপাদন বেশি হচ্ছে, তাহলে হচ্ছে সেই ভূমির গ্রহণযোগ্যতাটা তার কাছে বেশি। এই বিভিন্ন কারণে হচ্ছে ভূমিটা হচ্ছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। আবার প্রকৃতিতে হচ্ছে ভূমির যোগানটা সীমাবদ্ধ। সারা বাংলাদেশের যে একটা এলাকা আছে, সারা বাংলাদেশটা যে বর্গ কিলোমিটারের মধ্যে আছে, তার থেকে কিন্তু বাড়ানো যাবে না, তার থেকে বাড়ানো যাবে না। সেজন্য হচ্ছে কি ভূমিটা হচ্ছে সারা হচ্ছে সীমাবদ্ধ। শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে আল্লাহ যে ভূমি দিয়ে রেখেছেন সেটা কিন্তু ভূমির পরিমাণটা হচ্ছে সীমাবদ্ধ। তারপরে হচ্ছে ভূমির ক্ষেত্রে উর্বরতা শক্তির পার্থক্য ঘটে। ভূমির ক্ষেত্রে উর্বরতা শক্তির পার্থক্য ঘটে, সেটা একটু আগেই তোমাদেরকে বলছি। কারণ সকল ভূমিতে একই রকমের কি হয় না, উৎপাদন হয় না। ভূমির উর্বরতার কারণে হচ্ছে উৎপাদনের হেরফের হয়ে থাকে, এবং তখন হচ্ছে ভূমির গ্রহণযোগ্যতাটাও কিন্তু মানুষের কাছে সেভাবেই। যেখানে ভূমির দেখা যাচ্ছে যে উর্বরতা সেটা বেশি, সেইটার প্রতি মানুষের আকর্ষণ বেশি, সেটার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে থাকে বেশি। এবং বলছে ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা হচ্ছে ভূমির ক্ষেত্রে প্রযোজ্য। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি নিয়ে আগে তোমাদের সাথে কথা বলেছিলাম, যে ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটার কারণেও হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আমাদের এখানে ভূমি যে আছে সেই ভূমির হচ্ছে উর্বরতা, ভূমির গ্রহণযোগ্যতা কম এবং বেশি হয়ে থাকে। তারপরে বলছে ভূমি স্থানান্তরযোগ্য নয়, তবে মালিকানাটা স্থানান্তর করা যায়। এক জায়গা থেকে ভূমিকে উঠিয়ে আরেক জায়গায় নেওয়া যায় না, কিন্তু তার মালিকানা যদি বদল হয় তাহলে হচ্ছে ভূমিটা আজকে যদি আমার থাকে কালকে তোমার হতে পারে, ঠিক আছে, কিন্তু ভূমিটাকে উঠিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে না। তারপরে বলছে হচ্ছে ভূমি হচ্ছে একটি প্রকৃতির হচ্ছে নিষ্ক্রিয় উপাদান। নিষ্ক্রিয় উপাদান কি, তার নিজস্ব কোনো কাজ নেই। একটা ভূমি যদি পড়ে থাকে সারা বছরের পর বছর সেখানে পড়ে থাকবে, কিন্তু এখানে যদি তুমি অন্যান্য উপকরণকে যদি সেখানে সচল করো তাহলে সেই তোমার ভূমিটা তোমার কাজে লাগবে, উৎপাদনের কাজে আসবে। একটা ভূমি পড়েই থাকতে পারে বছরের পর বছর, ওখান থেকে কোনো কিছু উৎপাদিত হয়ে তোমার হাতে আসবে না, কিন্তু তুমি যদি সেখানে কি করো, সেখানে যদি শ্রম লাগাও, মূলধন লাগাও, সেখানে যদি সংগঠন লাগাও, তাহলে কিন্তু সেখান থেকে তোমার উৎপাদন আসবে। সেই জন্যই বলা হচ্ছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় একটি উপাদান সেটা। তারপরে হচ্ছে ভূমির চিরস্থায়ী, এর বিনাশ নেই, অতীত বর্তমান ভবিষ্যৎ সবসময় এর অস্তিত্ব বিদ্যমান। বলছে ভূমিটা হচ্ছে একেবারেই চিরস্থায়ী, এখানে অতীত বর্তমান ভবিষ্যৎ যাই বলো না কেন ভূমিটা পড়েই থাকবে সেখানে। ভূমিটার হচ্ছে কোনোভাবেই তার অস্তিত্বটা কি হয়ে যাবে না, বিলীন হয়ে যাবে না, অস্তিত্বটা বিদ্যমান। তারপর বলছে ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই, কারণ এটা কি হচ্ছে যোগান দাম নেই। ভূমি হচ্ছে উৎপাদন কোনো ব্যয় নেই, কারণ ভূমিটাকে উৎপাদন করা যায় না, এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহ প্রদত্ত। এবং এখানে বলছে ভূমির আদিম এবং অক্ষয় ক্ষমতা আছে, এবং ভূমিটা হচ্ছে উর্বরতার কারণে হচ্ছে তার বিভিন্ন সময় তার বিভিন্ন রূপ হতে পারে। কোনো সময় তার উর্বরতা অনেক বেড়ে যেতে পারে, আবার কোনো সময় দেখা যায় তার উর্বরতা কমে গেছে, যেমন ধরো হয়তো সেখানে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, জমির উর্বরতা ধীরে ধীরে কমে যাচ্ছে, তার এই কারণে হচ্ছে ভূমির হেরফের হতে পারে, ঠিক আছে। তারপরে বলছে হচ্ছে ভূমির অবস্থানগত কারণে এর হচ্ছে পার্থক্য দেখা দিতে পারে। ভূমির অবস্থানগত কারণে হচ্ছে এটার গুরুত্বটা পার্থক্য এই জন্য যে দেশের জমির যেমন দাম, শহরের জমির দাম কি এক, তা কিন্তু না। শহরের জমির দাম অনেক বেশি, আবার গ্রামের জমির দাম এখন একটু হলে কমে কেনা যাচ্ছে। সেজন্য এখানে বলা হচ্ছে যে অবস্থানগত পার্থক্যের কারণেও হচ্ছে আমাদের জমিগুলো হচ্ছে গুরুত্ব বয়ে আনে। তারপরে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে শ্রম। আমাদের চারটা উপাদান না, একটা ভূমির কথা আমি বললাম, এখন শ্রমের কথা বলছি। শ্রম হচ্ছে কি, শ্রম হচ্ছে সাধারণ মানুষের পরিশ্রমকে বোঝায়। আমরা যে শারীরিক যে পরিশ্রমটা করি এটাকেই বলা হয় শ্রম। এখন অর্থনৈতিক ব্যাপার আওতায় বলি উৎপাদন বা আয় উপার্জনের কাজে নিয়োজিত শারীরিক এবং মানসিক সব ধরনের পরিশ্রমকে বোঝায়।
এখানে বলছে উৎপাদনের কাজে তুমি শারীরিক এবং মানসিকভাবে যে পরিশ্রমটা দিয়ে থাকো পুরোটাকেই হচ্ছে অর্থনীতির ভাষায় শ্রম হিসেবে বিবেচিত হয়ে থাকে। শ্রমের বৈশিষ্ট্য কি? এখানে হচ্ছে শ্রম, যতক্ষণ শ্রমিকের জীবনী শক্তি বিদ্যমান ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে। যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমার শরীরে শ্রমশক্তি আছে। আমার যখন জীবন থাকবে না তখন কিন্তু আমার শরীরে আর কোনো শ্রম দেওয়ার শক্তি থাকবে না, তখন শ্রমশক্তি আর থাকবে না। শ্রম হচ্ছে ক্ষণস্থায়ী, যা সঞ্চয় করা যায় না। শ্রম কিন্তু ক্ষণস্থায়ী, যা সঞ্চয় করা যায় না। আমি যদি এখন একটা কাজ করি তখন সেখানেই হচ্ছে আমার শ্রমটা কাজে লাগবে। আমি যদি এই শ্রমটাকে এখন একেবারে খুব করে ধরে রেখে বসে থাকি যে এখন আমি কাজ করবো না, এই শ্রম আমি পরে দিব, কিন্তু তখন হচ্ছে কি এই শ্রমটা কি আর কি হয় না, এটা কি শ্রমটা কি আর ধরে রাখা যায়? ধরে রাখা যায় না। তাহলে হচ্ছে শ্রমকে কখনোই সঞ্চয় করা যায় না। তারপরে বলছে শ্রমিক এবং তার শ্রম বিক্রি করে মাত্র, কিন্তু নিজেকে বিক্রি করে না। শ্রমিক কি করে? তার শ্রমটাকে বিক্রি করে, কিন্তু সে কিন্তু তার নিজেকে বিক্রি করে না। এবং তাই বলা যায় শ্রমিক এবং শ্রম হচ্ছে পরস্পর অবিচ্ছেদ্য। আমি যদি অসুস্থ থাকি তাহলে কিন্তু আমি ক্লাস নিতে পারি না, তাই না? আবার যখন আমি সুস্থ থাকি তখন কিন্তু আমি তোমাদের ক্লাস নিতে পারি। এটাই হচ্ছে শ্রম এবং আমাদের পরিশ্রম এবং শ্রমিক এবং শ্রম, যে এটার সাথে হচ্ছে পরস্পর কি হচ্ছে অবিচ্ছেদ্য, দুজনকে আলাদা করা যায় না। শ্রম এবং পরিশ্রম, এখানে যে শ্রমিক আছে তাকে আলাদা করা যায় না। তারপরে বলছে শ্রম যেহেতু এক স্থান হতে অন্য স্থানে, এক পেশা হতে অন্য পেশায় স্থানান্তরিত হয়, তাই বলা হয় শ্রম হচ্ছে গতিশীল। শ্রম হচ্ছে গতিশীল। বলছে শ্রমটাকে কি করা যায়? এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় শ্রমটাকে। এবং হচ্ছে যেমন ধরো আমি এখানে শ্রম দিচ্ছি, আমি আবার হচ্ছে কি করছি, আমি হয়তো আবার কলেজে, ধরো এখন আমি তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, এখানে একটা শ্রম আমি দিচ্ছি। আবার যখন মহামারী ভালো হয়ে যাবে, আমি যখন ক্লাসে যে ক্লাস করব সেখানে শ্রম দিব। তাহলে শ্রম, এখন যে শ্রমটা দিচ্ছি এটা তখন আমি কলেজে যেয়ে দিব। তাহলে হচ্ছে কি শ্রমকে স্থানান্তর করা যায়। আবার এক পেশা থেকে আরেক পেশায় স্থানান্তর করা যায়। যেমন এখন হচ্ছে আমি তোমাদের সাথে কি করছি, আমি একজন টিচার, আমি তোমাদের ক্লাস নিচ্ছি। হ্যাঁ, কিছুক্ষণ পরে আমি ক্লাস শেষ হয়ে গেলে আমি আবার রান্না বাড়া করছি, আমি ঘরের কাজ করছি, আমি হাঁড়ি পাতিল মাজার কাজ করছি। হ্যাঁ, এই যে কাজগুলো করছি, তাহলে হচ্ছে কি তখন আমি গৃহিণী, তাই না? তাহলে হচ্ছে আমি এখানে পড়াশোনার কাছে সময় ব্যয় করেছি, আবার কিছুক্ষণ পরে যে হাঁড়ি পাতিল মাঝামাঝি রান্না বান্না করা, হ্যাঁ, মাছ কাটা, মাংস কাটা, তারপরে হচ্ছে শাকসবজি ধোয়া, এই কাজগুলো করছি। তাহলে এক পেশা থেকে আরেক পেশায় গিয়ে আমি কাজগুলো করছি। তাহলে কি পেশায় কি করা যায়? পেশা হচ্ছে গতিশীল, আমাদের শ্রমটা হচ্ছে গতিশীল, তাই না? বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, তাহলে হচ্ছে নিয়োগকর্তার সাথে শ্রমিকের দর কষাকষি ক্ষমতা শ্রমবহুল দেশে তেমন থাকে না। বলছে নিয়োগকর্তার সাথে দর কষাকষির যে একটা ব্যাপার আছে, যে আমি এই টাকায় হলে আমার শ্রমটা বিক্রি করব, হ্যাঁ, এই টাকায় হলে আমি শ্রমটা বিক্রি করব না, এটা বলছে যে শ্রমবহুল দেশে তেমন সেটা করা যায় না। কারণ যখন দেখা যায় যে আমাদের চাহিদার চেয়ে বেশি পরিমাণ শ্রম আমাদের কাছে আছে, যেমন আমাদের দেশেই দেখা যায় যে শ্রমবহুল দেশ বলে যে মালিক পক্ষ বলতেছে যে না, এই টাকার মধ্যেই আমার কাজ করতে হবে, মজুরি আমি এত দিব, এর মধ্যে যদি তুমি কাজ করো তাহলে তুমি কাজ করতে পারো, তা না হলে আমি কাজে নিব না। তখন কি হয়? তখন তার সাথে তেমন একটা দর কষাকষি করা যায় না। তখন সেই টাকাতেই আমাদের শ্রমবহুল যে দেশ আছে সেখানে তখন কি করে? তখন শ্রমিকরা সেই টাকার মাধ্যমে তাদের শ্রমটা বিক্রি করে থাকে নিয়োগকর্তা যে আছে তাদের কাছে। তারপরে বলছে শ্রম একদিকে উৎপাদনের উপকরণ, অন্যদিকে উদ্দেশ্যও বটে, অর্থাৎ শ্রমিক নিজেও একজন ভোক্তা। বলছে শ্রমটা একদিকে যেমন উৎপাদনের উপকরণ, সে আরেক দিকে হচ্ছে উদ্দেশ্য। শ্রমিক হচ্ছে কি নিজেই একজন ভোক্তা, তাই না? কারণ সে যে উৎপাদনের কাজে যে তাকে নিয়োগ করতেছে বা নিয়োজিত করতেছে, হ্যাঁ, সেখানে কিন্তু সেই জিনিসটা কিন্তু সে নিজেও আবার কিছুক্ষণ পর সে কিনতে পারে। কারণ সেখানে উৎপাদিত দ্রব্য তো সব ভোক্তাকেই, আমাদেরকে সমস্ত শ্রমিকই তো আমরা ব্যবহার করে থাকি, কিনে থাকি, তাই না? তখন একদিকে আমরা তখন সেখানে ভোক্তা, একদিকে আবার চিন্তা করো, একদিকে শ্রম বিক্রি করছি কি জন্য? উৎপাদনের কাজে নিয়োজিত হচ্ছি, আবার কিছুক্ষণ পরে আবার সেই উৎপাদিত পণ্য কিন্তু আমরা কি আমাদের পছন্দ অনুযায়ী ক্রয় করে নিচ্ছি, সেখানে আবার আমরা সেখানে ভোক্তা। বলছে হচ্ছে শ্রম যোগান বৃদ্ধি, এখানে হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। শ্রমের যোগানটা বৃদ্ধি করা সময় সাপেক্ষ ব্যাপার। যেমন ধরো শ্রমের একটু আগে বলেছি যে শ্রমবহুল দেশ,
সেখানে দর কষাকষি করা যায় না। আবার এখানে বলছে শ্রমের যোগান বৃদ্ধির সময় সাপেক্ষ ব্যাপার। এখন এখানে দেখা যাচ্ছে যে আমার একটা কাজের জন্য আমার শ্রমিকের প্রয়োজন, কিন্তু হঠাৎ করেই কিন্তু শ্রমিক পাওয়াটা এত সহজ না, কারণ শ্রমিক কিন্তু শ্রমটা বিক্রি করবে, শ্রমটা দিবে, তাই না? তখন হচ্ছে কি দেখা যায় যে শ্রমটাকে নেওয়ার জন্য আমার শ্রমিক খুঁজতে হবে, তখন কিছুটা সময় ব্যয় করে তারপরে আমাকে কিন্তু শ্রমিকটা খোঁজে নিতে হবে। শ্রমিকই কিন্তু শ্রমের যোগান দিবে। সেখানে বলছে যে শ্রমের যোগানটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। অধিক মজুরির হারে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক বিদ্যমান, কারণ অধিক মজুরি শ্রমিক আরাম আয়েশ পছন্দ করে, তখন সে কি হয়ে যায়, তখন সে অলস হয়ে যায়। বলছে যদি অধিক মজুরি হারে শ্রমের যোগানের সাথে হচ্ছে বলছে যে মজুরির যে বিষয়টা আছে এটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক, কারণ শ্রমিক যদি মজুরি বেশি পায় তখন কিন্তু সে আরামায়েশ করতে চায়, আরামায়েশ করতে চাইলে তখন শ্রমের যোগানটা কমে যায়। তখন কি হয়, শ্রমিকেরা একটু আরাম করে, তখন দেখা যায় যে নিয়োগকর্তা যারা আছে তারা তো ওই মুহূর্তে তখন শ্রমিকের যোগানটা তখন শ্রমের যোগানটা নিয়ে তাদের একটু সমস্যা দেখা দেয়। তারপরে বলছে যে শ্রম বিক্রয়ের জন্য শ্রমিককে উৎপাদন ক্ষেত্রে উপস্থিত হতে হয়। শ্রম বিক্রির জন্য শ্রমিককে অবশ্যই শ্রম কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। বলছে শ্রমটা যদি বিক্রয় করতে হয় তুমি বসে থাকতে, কিন্তু অন্য প্রোডাক্ট হয়তো বসে থেকে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ভাবে বিক্রি করা যায়, কিন্তু শ্রমটাকে কিন্তু বিক্রি করতে হলে তোমাকে অবশ্যই কি করতে হয়, উৎপাদন ক্ষেত্রে উপস্থিত হতে হয়। তা না হলে কিন্তু শ্রমটাকে বিক্রি করা যায় না এবং বিক্রি করা সম্ভব না। তাহলে আমরা ভূমিটা জানলাম এবং শ্রমটা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে মূলধন। মূলধনটা কি? মূলধনটা হচ্ছে আমাদের উৎপাদন কাজকে পরিচালনা করার জন্য আমাদের যে অর্থের প্রয়োজন, অর্থ যে আমরা কি করে থাকি, আমরা যোগান দিয়ে থাকি, সেই অর্থের যোগান দেওয়াটাই হচ্ছে মূলধন। তাহলে মূলধন হচ্ছে উৎপাদনশীল, কারণ মূলধনটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে কিন্তু আমাদের উৎপাদনটাকে কি করা হয়, বৃদ্ধি করা হয় বা উৎপাদনটাকে সচল রাখা হয়, এবং সেজন্য হচ্ছে মূলধনটা হচ্ছে উৎপাদনশীল। মূলধন হচ্ছে মানুষের অধিক শ্রমের ফল, অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপকরণ। মূলধনটা হচ্ছে কি, মানুষের অধিক শ্রমের ফল, মানে তুমি যখন শ্রম দিবে তখন কি হবে, তুমি মজুরি পাবে, তাই না? তখন কি হবে, সেই মজুরিগুলোকে তুমি যেটা তোমার নিত্য প্রয়োজনীয় যে খরচ আছে সেটা খরচ করার পর তুমি কিন্তু সঞ্চয় করবে, এবং যখন তুমি সঞ্চয় করবে তখনই কিন্তু তোমার কি হবে, তৈরি হবে মূলধন, এবং সেই মূলধনটাকে পরবর্তীতে আবার কাজে লাগাবে কি করার জন্য, উৎপাদন করার জন্য। সেজন্যই কিন্তু বলা হচ্ছে মূলধনটা হচ্ছে উৎপাদিত উপকরণ, কারণ তুমি উৎপাদন করেছো বলেই কিন্তু তোমার অর্থটা হাতে এসেছে, এবং হাতে এসেছে বলেই কিন্তু সেটা সঞ্চয় করার ফলেই কিন্তু তোমার কি হচ্ছে, মূলধনটা আবার তুমি উৎপাদনের কাজে খাটাতে পারছো। মূলধন হলো সঞ্চয়ের ফল। আগেই বলেছি তুমি যত বেশি উৎপাদন করবে, যত বেশি বিক্রি করবে, তত বেশি অর্থ তোমার হাতে আসবে। আর তোমার যখন হাতে আসবে অর্থ, তখন কিন্তু একেবারেই সমস্ত টাকা আমরা কেউ খরচ করে ফেলি না, তখন আমরা কিছুটা টাকা হাতে রেখে দিই। আমরা খরচ করার পরে যে টাকাটা হাতে রেখে আসে, আমাদের থাকে, আমরা রাখি, সেটাই হচ্ছে সঞ্চয়। সেজন্য মূলধন হচ্ছে সঞ্চয়ের ফল। প্রকৃতিতে সম্পদকে কাজে লাগিয়ে যেহেতু মূলধন সৃষ্টি করা হয়, তাহাদের সেই জন্য মূলধনের উৎপাদন খরচ বিদ্যমান। বলছে প্রকৃতিতে সম্পদকে কাজে লাগানোর জন্য আমরা কি করি, মূলধনটাকে খরচ করি, সেই জন্য মূলধন হচ্ছে উৎপাদনের খরচ বিদ্যমান। মূলধন হচ্ছে চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। মূলধনটা হচ্ছে কি হচ্ছে, আমাদের চিরস্থায়ী নয়। এখন আমার হাতে ধরো লাখখানিক টাকা আছে, কিন্তু হয়তো কোনো কারণে খরচ হয়ে গেছে, তো এখন আমার নেই। তাহলে এখনই তোমার কাছে লাখ টাকা আছে, আবার একদিন পরে হচ্ছে সেটা খরচ হয়ে গেছে বলে তোমার কাছে আর কোনো টাকা নেই। সেজন্যই বলা হচ্ছে কি মূলধনটাই ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। এবং মূলধন ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো ভবিষ্যতের আয়ের পথ সৃষ্টি করা। মূলধনটাকে আমরা কেন খাটাবো, আমরা সামনে যেন ভালোভাবে থাকতে পারি, আগামীতে যেন একটা আয়ের পথ সৃষ্টি হয়, সেজন্যই তো আমরা মূলধন খাটাবো, তাই না? তাহলে মূলধনটা হচ্ছে কি, ভবিষ্যতে আয়ের পথ সৃষ্টি করা। মূলধন হচ্ছে সমজাতীয় নয়, মূলধন সমজাতীয় নয়, টাকা হতে পারে। মূলধন সমজাতীয় নয় কথাটা মানে কি, শুধু টাকাই যদি হয়, তাহলে তোমার কাছে এখন 1 লক্ষ টাকা, আবার জমালে 2 লক্ষ টাকা, আবার 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, এটা হচ্ছে সমজাতীয়। তাই বলছে মূলধন সমজাতীয় নয়, এই জন্য যে তোমার এখন আছে 5 লক্ষ টাকা, আবার অনেক স্বর্ণ গহনা এগুলো আছে, সেগুলোও কিন্তু মূলধন। আবার তোমাদের অনেক জমি আছে, সেটাও
ও মূলধন, তাহলে মূলধন হচ্ছে সমজাতীয় নয়। একভাবে টাকা, আরেকদিকে স্বর্ণ অলংকার, আরেকদিকে হচ্ছে জমি জমা, হ্যাঁ, আবার অনেক ভারী যন্ত্রপাতি, এগুলো সবই হচ্ছে কি মূলধন। তারপর হচ্ছে মূলধন তুলনামূলকভাবে গতিশীল। মূলধনটা তুলনামূলকভাবে গতিশীল, কারণ তোমার এখানে যদি ধরো 100 টাকা এখন তোমার টেবিলে পড়ে আছে, কিন্তু তাকে তুমিও নিচ্ছ না, অন্য কেউ নিচ্ছে না। এখানে আজকে ঘুরে এসে দেখলে পড়ে আছে, আবার কালকে এসে দেখলে ওইখানে, আবার 1 বছর পরেও যদি এখান থেকে না নাড়ো সেখানেই পড়ে থাকবে। তার কিন্তু নিজস্ব কোনো চলার কোনো কি নেই, ক্ষমতা নেই। কিন্তু তাকে কিন্তু তুমি যদি চালাও এখান থেকে নিয়ে, তাহলেই সে গতিশীল হবে, আর না হলে কিন্তু সে এখানেই পড়ে থাকবে। তুমি যদি এই টাকাটাকে এখন হাতে নাও, হাতে নেওয়ার পরে কি হবে, দোকানে দিবে, দোকান থেকে জিনিস ক্রয় করে আনবে, আবার দোকানদার কি করবে, উৎপাদনকারীর কাছে দিবে, আবার উৎপাদনকারী সেটাকে ব্যবহার করবে। তাহলে এভাবেই হচ্ছে ঘুরতে থাকবে, এভাবে ঘুরে থাকার কারণেই সেটা গতিশীল। এবার আসি আমি সংগঠনে আরেকটি উপাদান। সংগঠন হচ্ছে উৎপাদনের ভূমি, শ্রম এবং মূলধনের যে আমাদের কাজগুলো আছে, সেগুলো হচ্ছে কি করে আমাদেরকে এটা সুপরিকল্পিতভাবে কাজ করে এবং সুনিপুণ প্রচেষ্টার মাধ্যমে যে সে কাজটাকে সম্পাদন করে থাকে, সেটাই হচ্ছে সংগঠনের কাজ। সংগঠনটা সেই ভূমি, শ্রম এবং মূলধন সবগুলোকে কাজে লাগিয়ে উৎপাদনের কাজটাকে বের করে নিয়ে আসে। সংগঠন, সংগঠক এবং উদ্যোক্তা এরা হচ্ছে বিশেষ ধরনের শ্রম। এখানে সংগঠনকে জীবন্ত উপকরণ হিসেবে বিবেচনা করা হয়, কারণ সংগঠনটা কি কাজ করে বলেই কিন্তু উৎপাদনের কাজ পরিচালিত হয়। এই আগেই বলেছিলাম যে ভূমি, শ্রম, মূলধন এগুলো যদি এক জায়গায় ফেলে রাখো, তাহলে ওরা একা একা কিন্তু উৎপাদন করতে পারবে না। কিন্তু কাউকে কি করতে হবে, কাউকে উদ্যোক্তা হতে হবে, তাকে উদ্যোগ নিতে হবে, কাজ পরিচালনা করতে হবে, কারো কাজে বন্টন করে দিতে হবে, শ্রমিকের কাছে শ্রমিককে লাগাতে হবে, যে পরিচালনার কাজ করবে তাকে পরিচালনার কাজ নিতে হবে। এই সমস্ত কাজের মাধ্যমে হচ্ছে আমাদের কি করে সংগঠনের কাজগুলো হচ্ছে পরিচালিত হয়ে থাকে বা পরিচালনা করে থাকে। এবং আরেকটা কথা হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি হচ্ছে উৎপাদনের 4টি উপকরণ নিয়োগের মাধ্যমে সর্বাধিক উপকরণ পরিমাণ উৎপাদন লাভের উদ্দেশ্যে যথাসম্ভব দক্ষতার সাথে উৎপাদন কাজে উপকরণ নিযুক্ত করার যে প্রকৌশল, সেটাই হচ্ছে প্রযুক্তি। কারণ আজকাল তোমরা জানো, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আগে যে পরিমাণ উন্নতি হতো, উন্নয়ন করা সম্ভব হতো, এখন প্রযুক্তি করার কারণে হচ্ছে আমাদের উন্নয়নটা আরও বেশি বেড়ে গেছে এবং হচ্ছে আমাদের আগের তুলনায় হচ্ছে আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এটা হচ্ছে প্রযুক্তিগত কারণেই হচ্ছে এগুলো হচ্ছে। এখন হচ্ছে আমাদের যে কথা হচ্ছে সেগুলো হচ্ছে কি, উৎপাদনের উপকরণ হচ্ছে আমাদের 4টি, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে সংগঠন, এবং তার সাথে হচ্ছে প্রযুক্তি। এই প্রযুক্তির কাজটা হচ্ছে এই 4টা জিনিসকে হচ্ছে সমন্বয় করে উন্নয়নের গতি আরো বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, আমি আশা করি তোমরা পড়াগুলো আর একটু ভালো করে বই দেখে পড়বে এবং পড়াগুলো শেষ করবে। প্রত্যেকটা ক্লাসের পরে পড়াগুলো তোমরা শেষ করে নেবে। খোদা হাফেজ, সবাই ভালো থাকো তোমরা।